গত 54 বছর ধরে যখন যে ক্ষমতায় থেকেছে সে নিজের লোক খুঁজতে চেয়েছে, মেধাবী যোগ্য সৎ মানুষের চেয়েও। রীতিমতো জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে দেখালো ডিজিএফআই এনএসআই কে দিয়ে তারা আপনার গোয়েন্দাগিরি করেছে। এটা একটা জাতির জন্য কলঙ্কের, লজ্জা। যে উন্নত বিশ্বে কোনো জায়গাতেই যে এই যদি কোনো ক্যান্ডিডেটের নামে ফৌজদারি মামলা না থাকে তাহলে ভেরিফিকেশনের প্রশ্ন মানে ওই ওই জায়গায় যাবে না যে গেজেট হয়ে যাওয়ার পরে তার নাম বাদ হয়ে যাচ্ছে, যে অসুপারিশকৃত এবং অথবা আপত্তিকর। এই প্রসঙ্গ কেন আসবে? তাহলেই তো আমরা আমরা ধরে নিচ্ছি যে এখানে পলিটিসাইজেশন হচ্ছে। শরীফুল হাসান, আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে আপনি বেশ অনেকদিন ধরেই এই বিষয়টি নিয়ে লেখালেখি করছেন, আমি দেখেছি এবং আমি একটু ছোট করে আপনার সামনে তুলে ধরি। এটা হচ্ছে যে 43তম বিসিএস এ বাদ পড়া বেশিরভাগ নিয়োগ পাবেন, জনপ্রশাসন সচিব এটি জানিয়েছেন। এর আগের বিষয়গুলো আপনি জানেন, আমি সেখানে আর যাবো না। সাথে একটা বিষয় একটু যোগ করি, জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি, শৃঙ্খলা ও নিয়োগের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের কমিটির পরামর্শ নিতে হবে। এটি বাংলাদেশের সময় বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে 3টি কমিটি গঠনের কথা জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। এখন থেকে 3 ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ বদলির আগে এসব কমিটির পরামর্শ নিতে হবে এবং এতদিন এটি স্ব মন্ত্রণালয়ের কর্মকর্তারা আসলে বদলি ও নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিত। এই সিদ্ধান্তটি আসলে আপনি কিভাবে দেখছেন? না, ধন্যবাদ। আপনি ওই যে বলছি, আমরা আলোচনা করছি একটা দেশ কি করে আসলে টিকে। একটা দেশ ঠিক একদম যে বেসিক কতগুলো তার পিলার রয়েছে, তার আপনার নির্বাহী বিভাগ, তার সংসদ, তার আইন প্রশাসন, এই জিনিসগুলো দিয়ে তো চলে। তা আপনি আমাদের দেশে কি হয়েছে গত 54 বছর ধরে যখন যে ক্ষমতায় থেকেছে সে নিজের লোক খুঁজতে চেয়েছে, মেধাবী যোগ্য সৎ মানুষের চেয়েও। আমি প্রায় 21 বছর ধরে পাবলিক সার্ভিস জনপ্রশাসন নিয়ে নিউজ করি। তো সাংবাদিকতা করতে যে দেখেছি প্রায় সবসময় আপনি প্রায় 3-4 বছর চেষ্টা করে লাখ লাখ ছেলেমেয়ের সাথে পরীক্ষা দিয়ে বিসিএস উত্তীর্ণ হচ্ছেন। উত্তীর্ণ হওয়ার পর একজন বিসিএস ক্যাডারের ভেরিফিকেশন করছে। এইবার তো রীতিমতো জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে দেখালো ডিজিএফআই এনএসআই কে দিয়ে তারা আপনার গোয়েন্দাগিরি করেছে। এটা একটা জাতির জন্য কলঙ্কের, লজ্জা। যে সিভিল সার্ভিসে যাবে আর আপনি ডিজিএফআই এনএসআই দিয়ে করছেন এবং সেটা বলছেন কেন ভাই? আপনার তো সিম্পলি বলা আছে, আপনার দেখবেন যে তিনি বাংলাদেশের নাগরিক কিনা, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলার সাজা আছে কিনা। তো লাখ লাখ ছেলে মেয়ের মতো হওয়ার পর কেন আপনাকে আবার ভেরিফিকেশন করতে হয়? এই বিষয়টা নিয়ে গত 4 বছর 4 মাস ধরে আমি অব্যাহতভাবে লেখালেখি করছিলাম এবং আমি সরকারকে ধন্যবাদ দেই যে অবশেষে তারা বলেছে যে না, ফৌজদারি মামলা না থাকলে তারা তাদের সবাইকে একসাথে জয়েন করবে। শুধু 43 না, আমি আপনাদের আরো একটু মজার কথা বলি, 40তম বিসিএস এর প্রশাসন সহ সবাই যোগদান করেছে। প্রশাসন নির্বাচনের দায়িত্বেও ছিল। আর 40তম বিসিএস এর পুলিশ ছিল সারদায় ট্রেনিং এ। এখন পর্যন্ত তারা সারদায় আছে। বলা হচ্ছে তাদের বিরুদ্ধে সব অভিযোগ যে ওইখানে সব সরকারের আগের বিগত সরকারের লোকজন রয়েছে, যে বিগত সরকারের লোকজন অন্য কোনো ক্যাডার প্রশাসন না দিয়ে শুধু পুলিশে গেল এবং তারা থাকলো সারদায়। তাদেরকে এই পর্যন্ত 3 দফা তাদেরকে আপনি এখন পর্যন্ত পাসিং প্যারেড করে জয়েনই করতে দিচ্ছেন না। আইন ভঙ্গ। বাংলাদেশের পুলিশ জাতিসংঘে মিশনে যায়। আপনি 321 জন এসআই কে আপনি ট্রেনিং শেষ করার পর হঠাৎ করে বাদ দিয়েছেন। এবং এখন এই যে কমিটির কথা বললেন, এই যে কমিটি করে আপনি দেখবেন কি দেখতে চান আসলে? আপনি দেখতে চান উনি আপনার দলের লোক কিনা? আওয়ামী লীগকে যে কারণে আমরা সমালোচনা করেছি সে তার দলের লক্ষ্য দিয়েছে। 5ই আগস্টের পর কি হলো? আবার তো তাদের পছন্দের লোকজন সবাইকে আপনি নিয়ে আসছেন। মানে কখনো এ, কখনো বি, কখনো এই যে নানান দলীয় লোক নাই না। আমি মনে করি যে আমাদের সিভিল সার্ভিসের রিক্রুটমেন্ট, পদোন্নতি, ডিসি কে হবে, সচিব হবে, এই সমস্ত ক্ষেত্রে একমাত্র বিবেচ্য হওয়া হচ্ছে তার যোগ্যতা, মেধা, তার পূর্বের দায়িত্ব, সে কতটুকু জনগণের পক্ষে ছিলেন। এই যে এতগুলো নির্বাচন গত 53 বছরে হলো, মানে 15 বছর বলেন, তার আগে বলেন, কোন সময় আমাদের প্রশাসন ক্যাডারের বা কেউ বলেছে যে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করে পদত্যাগ করলাম? আপনি পাশের দেশ ইন্ডিয়ার সিভিল সার্ভিস নিয়ে তো এত কথা হয় না, ইন্ডিয়ার অ্যাডমিন সার্ভিস নিয়ে তো এত কথা হয় না। একটা বড় সমস্যা, আমাদের দেশে 28টা বেশি ক্যাডার আছে। আমি মনে করি সেই জন্য যদি আমরা 3টাতে নিয়ে আসতে পারতাম, অ্যাডমিন সার্ভিস, পুলিশ সার্ভিস, ফরেন সার্ভিস এবং বাকি সমস্ত কিছু মিলে একটা টেকনিক্যাল ক্যাডার। আর এই যে নিয়ন্ত্রণের যে কোনো চেষ্টা, আপনি ধরেন এই বাংলাদেশের এমন লোককে খুঁজে পাওয়া যাবে না যার পরিবারের, তার কাছের দূরের আত্মীয় কেউ না কেউ আওয়ামী লীগের নেই। আবার এমন লোককে খুঁজে পাওয়া যাবে না যে কেউ না কেউ বিএনপি নিজেকে পরিচয় করতে পারবে। এখন আপনি যখন এই রাজনৈতিক দলকে তার পদোন্নতির বা যোগ্যতা সুপারিশ করবেন, সে তো তাই করবে। তা আপনি যদি এগুলো ভুলে যান যে না, আমি সিভিল সার্ভিস তুমি জয়েন করেছো মানে তোমার আর রাজনৈতিক পরিচয় দেওয়ার সুযোগ নাই। আমি আওয়ামী লীগ আমলে ছাত্র লীগের ক্যাডার, বিএনপি আমলে ছাত্র দলের ক্যাডার, আমি অমুক দলের লোক, সেগুলো না বলে
আপনি যখনই চর্চাটা করবেন যে না আমি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যোগ্যতা মেধা দেখবো, আপনি আপনি আমাদের বাংলাদেশেই দেখেন না কেন, আমাদের আর্মিতে কি রাজনৈতিক দল দেখা হয়? আপনি তো সেখানে গিয়ে বলেন না আমাকে কোটা দেন, সেখানে গিয়ে তো বলেন না যে আমাকে রাজনৈতিক দলের দেন, সেই কারণে একটা পেশাদার বাহিনী পায়। আমি মনে জি করি ঠিক একইভাবে আমাদের সিভিল সার্ভিসটাও একদম পেশাদারিত্ব, যোগ্যতা, সততা হচ্ছে, এবং এখানে নিয়ন্ত্রণের জি যে কোনো শরীফুল চেষ্টা হাসান, জি সেটা একটা অপরাধ হয়ে থাকে। জি ধন্যবাদ আপনাকে। আমার হাতে সময় একদম কম, 1.5 মিনিটের মতো সময় আছে। ডক্টর সুলতান মাহমুদ, আপনি যদি বলতেন এই একই বিষয়। আপনি দেখেন যে শরীফ সাহেব খুব সুন্দর করে বলছিলেন, কিন্তু আপনি দেখেন যে উন্নত বিশ্বে কোনো জায়গাতেই যে এই যদি কোনো ক্যান্ডিডেটের নামে ফৌজদারি মামলা না থাকে তাহলে ভেরিফিকেশনের প্রশ্ন মানে ওই ওই জায়গায় যাবে না যে গেজেট হয়ে যাওয়ার পরে তার নাম বাদ হয়ে যাচ্ছে, অথবা পিএসসি সুপারিশ করে দিচ্ছে। পিএসসি সুপারিশ করছে কখন? যখন একজন ক্যান্ডিডেট তার মেধা প্রমাণ করছে এবং সে চাকরি পাওয়ার যোগ্যতা রাখে। তো সে বাংলাদেশের নাগরিক হলে তার চাকরি হয়ে যাবে, এটাই হওয়া উচিত। এবং তার ঠিকানা ঠিক আছে কিনা, সে বাংলাদেশের নাগরিক কিনা, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কিনা, সে তার বাইরে গিয়ে যখন, এবং বিশেষ করে এটা তো দীর্ঘদিন থেকে এরকম আছে যে ক্লিন ইমেজ তালাশ করা হচ্ছে। তো ক্লিন ইমেজ কেন তালাশ করা হবে? এর মাধ্যমেই তো আমরা পলিটিসাইজেশন করে দিচ্ছি। তো এবার আবার যেটা আমরা দেখলাম, এইবার খুবই দুঃখজনক ছিল, যদিও ইতিমধ্যে এটা সমাধানের প্রসঙ্গ চলে এসেছে। কিন্তু আমরা দেখেছি যে প্রজ্ঞাপন, দুবার প্রজ্ঞাপন হলো, এখান থেকে 200 বেশি, 223 জন বা 27 জন তাদেরকে বাদ করে দেওয়া হলো। তো তারপরে যে লেখালেখি বা বিভিন্ন ধরনের সমালোচনা আসার পরে কিন্তু এটাকে আবার একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। তো কেন পরিষ্কার করে, যেমন মিডিয়াতে চলে আসছে যে অসুপারিশকৃত এবং অথবা আপত্তিকর, এই প্রসঙ্গ কেন আসবে? তাহলেই তো আমরা আমরা ধরে নিচ্ছি যে এখানে পলিটিসাইজেশন হচ্ছে। আবার আমি যেমন আমার নিজের কয়েকজন স্টুডেন্ট যারা সাব ইন্সপেক্টরের তারা তাদের চাকরি চলে গেছে। তা আমার কথা হচ্ছে যে যে বাংলাদেশে সুস্পষ্ট শৃঙ্খলা এবং আপিলের 1979 একটা আইন আছে। সে যেমন একজন সুপারিশকৃত হয়ে যাওয়ার পরে তার যখন গেজেট হয়ে যায়, সে আসলে নিয়োগপ্রাপ্ত হয়ে যায়। তো নিয়োগপ্রাপ্ত হয়ে যাওয়ার পরে তাকে যখন বাদ দেওয়া হচ্ছে, তখন কিন্তু ওই শৃঙ্খলা আপিল নিয়ম আইন অনুযায়ী তাকে দেখা উচিত। কিন্তু সেটা না দেখে আমরা যদি ওই ক্লিন ইমেজ তালাশ করার নামে পলিটিসাইজেশন করি অথবা রাজনীতিকরণ খোঁজার চেষ্টা করি, তাহলে সেটি খুব দুঃখজনক। জি যেটি পৃথিবীর অন্য কোনো জায়গায় নেই। প্রত্যেকটি জায়গাতে মেধার ভিত্তিতে এইরকম একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যখন সুপারিশ করে, তার চাকরি ন্যায্য ও অনিবার্য হওয়া উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।